ইভালুয়েশন বা মূল্যায়ন, এই পার্টটা একটু বড় পার্ট রয়েছে, সেই পার্টটা একটু সময় লাগবে, তবে আজকে যতটুকু প্রোভাইড করবো। ঠিক আছে, মূল্যায়ন কাকে বলে? শিক্ষাই মূল্যায়ন একটা কি, একটা ধারাবাহিক প্রক্রিয়া, কন্টিনিউয়াস প্রসেস। ঠিক আছে, আমরা তো প্রতি মুহূর্তে এই মূল্যায়নটা মানে মূল্যায়ন করে থাকি শিক্ষার্থীদের ডেভেলপমেন্টের জন্য। তো শিক্ষার মূল্যায়ন হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া, ঠিক আছে, কন্টিনিউয়াস প্রসেস। ঠিক আছে, যার মাধ্যমে কি হয়, একটা শিক্ষার উদ্দেশ্য আমরা সাফল্যমণ্ডিত করতে পারি, বা শিক্ষা কতটা নিচ্ছে সেটাকে আমরা মানে বুঝতে পারি, বা বিচার করতে পারি, বা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি সেটাকে দেখে। ঠিক আছে, পরীক্ষায় কম নাম্বার পেলে সেটাকে বেশি নাম্বার পাওয়ার জন্য পড়াশোনা করতে হবে, মানে একটা ইভালুয়েশন করা হয় মূল্য বিচার করার জন্য, এবং তার পরে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করাই হচ্ছে ইভালুয়েশনের মূল উদ্দেশ্য। ঠিক আছে, তো মূল্যায়ন হচ্ছে কি, প্রধান কাজ হচ্ছে জাজমেন্ট করা, ভ্যালু জাজমেন্ট করা, সে কতটা মানে সঠিকভাবে পারফরমেন্স করতে পারছে সেটাকে জাজমেন্ট করা। ঠিক আছে, এটাই হচ্ছে উদ্দেশ্য। ঠিক আছে, তো মূল্যায়নের অনেকগুলো মানে অনেক অনেক মানে ধরনের প্রক্রিয়া, প্রসেসের ফল হচ্ছে মূল্যায়ন। ঠিক আছে, মূল্যায়ন হচ্ছে একটা ডাইনামিক প্রসেস। এই কারণে আগে 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 কি হতো, মূল্যায়ন করা হতো বছরে একবার, অ্যানুয়াল পরীক্ষা হতো, আমাদের সময় হাফ ইয়ারলি হতো আর অ্যানুয়ালি হতো। এখন কি হচ্ছে, এখন কনসেপ্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে আধুনিক কনসেপ্টে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানে মূল্যায়ন করা, সেই মূল্যায়নটা কন্টিনিউয়াস প্রসেস থাকবে, ডাইনামিক প্রসেস থাকবে, নিরবিচ্ছিন্ন কন্টিনিউয়াস তো চলতে থাকবে। সেই কারণে কি হচ্ছে, এখন সেমিস্টার সিস্টেম করা হচ্ছে, যাতে মূল্যায়ন প্রক্রিয়াটা সারা বছর ধরে চলতে থাকে। ঠিক আছে, তো মূল্যায়ন হচ্ছে একটা প্রসেস, একটা প্রক্রিয়া, যেটা ডাইনামিক প্রসেস, গতিশীল প্রক্রিয়া। ঠিক আছে, এবং একটা কি কন্টিনিউয়াস প্রসেস, মানে এটা একটা কন্টিনিউয়াসলি এই প্রক্রিয়াটা চলতে থাকে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। ওকে, স্যার নেক্সট। কি পড়াচ্ছেন? হ্যাঁ, আজকে পড়াচ্ছি ইভালুয়েশন বা মূল্যায়ন। ইভালুয়েশন বা মূল্যায়ন। ঠিক আছে, তো ইভালুয়েশন বা হ্যাঁ স্যার। মূল্যায়ন হচ্ছে কি, একটা কন্টিনিউয়াস প্রসেস এবং ডাইনামিক প্রসেস, এটা কন্টিনিউয়াস চলতে থাকে সারা বছর ধরে। ঠিক আছে, আর এটা হচ্ছে একটা গতিশীল প্রক্রিয়া। ঠিক আছে, গতিশীল প্রক্রিয়া মূল্যায়ন। ঠিক আছে, আর নেক্সট কি, মূল্যায়নে কি করা হয়, মূল্যায়নের সাপেক্ষে আমরা মূল্য বিচার করি, ভ্যালু জাজমেন্ট করি। ঠিক আছে, মূল্যায়নের সাপেক্ষে কি করি, ইভালুয়েশনের মাধ্যমে আমরা কি করি, মূল্য বিচার করি, জাজমেন্ট করি। ঠিক আছে, তো এই হচ্ছে মূল্যায়নের কি হবে ভাই। তো আমরা এবার একটু লিখে নেব। ঠিক আছে, তো চলো তোমরা একটু খাতা পেন বের করো। হুম, লেখো, লেখাবো, লেখো, সংজ্ঞাটা লিখে নাও, ইভালুয়েশন কাকে বলে সংজ্ঞাটা লেখো। হুম, এর বাংলাতে একটু বলুন স্যার। ইভালুয়েশন মানে লেখো মূল্যায়ন, ইভালুয়েশন মানে মূল্যায়ন। হুম, তো লেখো ইভালুয়েশন, ইভালুয়েশন। সংজ্ঞা একটু লিখে নাও, ডেফিনেশন লেখো, শিক্ষায় মূল্যায়ন, দেখো শিক্ষায় মূল্যায়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। ইভালুয়েশন ইন এডুকেশন ইজ এ কন্টিনিউয়াস সিস্টেমেটিক প্রসেস। ইংলিশে যদি লিখতে পারো লিখতে পারো, একটি ধারাবাহিক অবিচ্ছিন্ন প্রক্রিয়া। হয়েছে, যার পরিপ্রেক্ষিতে শিক্ষার যার পরিপ্রেক্ষিতে শিক্ষার যার পরিপ্রেক্ষিতে শিক্ষার উদ্দেশ্য যার পরিপ্রেক্ষিতে শিক্ষার উদ্দেশ্য ও সাফল্য সম্বন্ধে সাফল্য সম্বন্ধে
পূর্ণাঙ্গ বিচার ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিচার ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। হয়েছে? ওকে, এবারে হচ্ছে মূল্যায়ন একটা ত্রিমাত্রিক প্রক্রিয়া ছিল আগে, ঠিক আছে। আবার মূল্যায়ন ইভালুয়েশন হচ্ছে একটা চার মাত্রিক প্রক্রিয়া, ঠিক আছে, 4 ডাইমেনশনাল প্রসেস ইভালুয়েশন। ওকে, তো ইভালুয়েশনে থ্রি মানে 3 ডাইমেনশনাল প্রসেস কি কি, মানে কি কি মাধ্যমে হয়। মূল্যায়নের মধ্যে আমরা কি করি, বিচার করি না, জাজমেন্ট করি। লেখো বিচার, মূল্যায়ন হচ্ছে একটা জাজমেন্ট বা বিচারকরণ জাজমেন্ট। লেখো বিচার, লেখো ইভালুয়েশন হলো একটা 3 ডাইমেনশনাল প্রসেস, আগে ছিল। তো 3 ডাইমেনশনাল প্রসেসের মাধ্যমে সেগুলো কি কি, একটা হচ্ছে বিচারকরণ বা জাজমেন্ট। 2 নম্বর হচ্ছে লেখো ইভালুয়েশন মূল্যায়ন, মূল্যায়ন। এবং 4 নম্বর প্রসেস কি, লার্নিং এক্সপিরিয়েন্স, লার্নিং এক্সপিরিয়েন্স। 4 নম্বর না 3 নম্বর? হ্যাঁ 3 নম্বর এক্সপিরিয়েন্স, ইএনসি এক্সপিরিয়েন্স, লার্নিং এক্সপিরিয়েন্স মানে শিখন অভিজ্ঞতা, বাংলায় বলা হয় শিখন অভিজ্ঞতা। এটা হচ্ছে যদি বলা হয় ইভালুয়েশনের 3 ডাইমেনশনাল প্রসেস কি কি, একটা হচ্ছে ভ্যালু জাজমেন্ট করা, ভ্যালু বা মূল্য বিচার করা, ইভালুয়েশন মূল্যায়ন করা, এবং লার্নিং এক্সপিরিয়েন্স, ঠিক আছে। আধুনিক কনসেপ্টে মূল্যায়ন হচ্ছে ইভালুয়েশন একটি 4 ডাইমেনশনাল প্রসেস। সেই 4 ডাইমেনশনাল প্রসেসের চতুর্থ যে ডাইমেনশন সেটা কি আছে, এটা হচ্ছে 4th ডাইমেনশন। ওকে, এই 4th ডাইমেনশন কি, শিক্ষার উদ্দেশ্য, অবজেক্টিভ, এডুকেশনাল, আমি সংক্ষেপে লিখলাম অবজেক্টিভ, তোমরা ফুল ফর্মে লিখবে এডুকেশনাল অবজেক্টিভ। হয়েছে? আরেকবার বলুন। এডুকেশনাল অবজেক্টিভ। বাংলাটা? শিক্ষার উদ্দেশ্য। হ্যাঁ, এডুকেশনাল শিক্ষার উদ্দেশ্য। লেখো এডুকেশনাল অবজেক্টিভ, বাংলায় লেখো শিক্ষার উদ্দেশ্য। ঠিক আছে, এইটা একটু লিখে নাও প্রত্যেকে। আর এই ইভালুয়েশনের মাধ্যমে কেবলমাত্র যে মানে পঠন পাঠনের অগ্রগতি বিচার করা হয় তা কিন্তু নয়, ঠিক আছে। ইভালুয়েশন হচ্ছে একটা সামগ্রিক প্রক্রিয়া, মানে এর মাধ্যমে আমরা শিক্ষার্থীর বা যাকে মূল্যায়ন করছি তার সমস্ত কিছু দৈহিক, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক, আধ্যাত্মিক, নৈতিকতার সমস্ত কিছুর বিকাশ হচ্ছে কিনা সঠিকভাবে তার বিচার করা হয় এই মূল্যায়নের মাধ্যমে, ঠিক আছে। এটাও একটু পয়েন্ট করে লিখে নাও, প্যারা চেঞ্জ করে লেখো মূল্যায়ন কেবল মাত্র পাঠ্য বিষয়ের অগ্রগতি নয়, মূল্যায়ন কেবল পাঠ্য বিষয়ের অগ্রগতি নয়, শিক্ষার্থীর দৈহিক, বৌদ্ধিক, প্রাক্ষবিক ও সামাজিক আধ্যাত্মিক এবং নৈতিক সব দিকের মূল্যায়ন
সব দিকের বিচার, সব দিকের বিকাশ ঠিকঠাক হচ্ছে কিনা সেই দিক লাস্টটা কি বলেন? নৈতিক, সব দিক থেকে। প্রথম থেকে আরেকবার বললে ভালো হয়, দৈহিক থেকে। হ্যাঁ, লেখো লেখো মূল্যায়ন শুধুমাত্র পাঠ্য বিষয়ের অগ্রগতি নয়, শিক্ষার্থীর দৈহিক, বৌদ্ধিক, প্রাক্ষবিক, হচ্ছে আধ্যাত্মিক এবং নৈতিকতা। ঠিক আছে, নৈতিক তারপরে কি? নৈতিক, আধ্যাত্মিক। না বলছি নৈতিকের পরে কি, লাইনটা শেষ হ্যাঁ, করলেন সব কি? দিক থেকে, হ্যাঁ লেখো সব দিক থেকে বিকাশের দিকটি, বিকাশের দিক বিচার করা হয়, সব দিক থেকে বিকাশের দিক বিচার করা হয়। বিচার করা হয় মূল্যায়নের মাধ্যমে। ঠিক আছে, ইভালুয়েশন ইংলিশে যদি লিখতে চাও লিখতে পারো, ইভালুয়েশন ইনক্লুডস নট অনলি স্কলাস্টিক অ্যাচিভমেন্ট but also non-scholastic area like attitude, interest, thinking, health, work habit, personal and social ability, etc. আচ্ছা, আর লিখতে হবে না, এবার চলো ক্যারেক্টারিস্টিক্স অফ ইভালুয়েশন। ক্যারেক্টারিস্টিক, হ্যাঁ বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক অফ ইভালুয়েশন। ঠিক আছে, মূল্যায়নের বৈশিষ্ট্য নাম্বার, এটা আমি এর আগে বলে দিয়েছিলাম যে ইভালুয়েশন হলো একটা প্রসেস। ঠিক আছে, লেখো ইভালুয়েশন ইজ আ প্রসেস। মূল্যায়ন হলো একটি প্রক্রিয়া, লেখো মূল্যায়ন হলো একটি প্রক্রিয়া, প্রসেস। মূল্যায়ন হলো একটি প্রক্রিয়া, তোমরা ফুল ফর্মে লিখবে, ভালো করে লিখবে। মূল্যায়ন হলো একটি প্রক্রিয়া। নাম্বার 2 লেখো মূল্যায়ন হলো একটি ডাইনামিক প্রক্রিয়া। ইভালুয়েশন ইজ এ ডাইনামিক প্রসেস। লেখো মূল্যায়ন হলো একটি গতিশীল প্রক্রিয়া, ডাইনামিক প্রসেস। ইভালুয়েশন ইজ আ ডাইনামিক প্রসেস। মানে কি, এটা তো সারা বছর ধরে চলতে থাকে, কন্টিনিউয়াসলি চলতে থাকে, সেখানে এটা কন্টিনিউয়াস প্রসেস। ঠিক আছে, নাম্বার 3 লেখো এটা ডাইনামিক প্রসেস, ডাইনামিক মানে গতিশীল প্রক্রিয়া। ঠিক আছে, 3 নম্বর লেখো মূল্যায়ন একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। মূল্যায়ন একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, কন্টিনিউয়াস ইংলিশটা প্রসেস। কন্টিনিউয়াস। হ্যাঁ, মূল্যায়ন হলো একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, লেখো কন্টিনিউয়াস প্রসেস। ওকে, 4 নম্বর লেখো শিক্ষায় মূল্যায়নে শিক্ষার উদ্দেশ্য, অবজেক্টিভ। ওকে, কন্টিনিউয়াস মানে, ইংলিশটা একটু বলবেন। হ্যাঁ লেখো মূল্যায়নে শিক্ষার উদ্দেশ্য, অবজেক্টিভ, ব্যবস্থা, সিস্টেম, এবং সাফল্য সম্বন্ধে বিচার করা হয়। সাফল্য সম্বন্ধে বিচার করা হয়, বিচার করা হয়। হয়েছে, অবশ্যই মূল্যায়নে কি হয়, আমাদের যে উদ্দেশ্য থাকে, কারণ হচ্ছে ধরো আমি পরীক্ষা নিচ্ছি, বারবার প্রতিদিন পরীক্ষা নিচ্ছি, অনেকে পরীক্ষা দিচ্ছে অনেকে পরীক্ষা দিচ্ছে না, মাসে মাসে মাইনে দিয়ে যাচ্ছে, এরা কি করছে, এদের উদ্দেশ্য কি আমি বুঝতে পারি না।
পরীক্ষা দেয় না, মাঝে মাঝে পরীক্ষা দেয়, মাঝে মাঝে পরীক্ষা দেয় না। এরকম ভাবে করলে কি করে হবে? মারবো উল্টো পাল্টা কাছে থাকলে, সব বড় বড় এক ছেলের মা হয়ে যাচ্ছে, বকাবকি করছি তবুও হচ্ছে না। হুম, পরীক্ষা টরীক্ষা দিচ্ছে না, অল্পজন পরীক্ষা দিচ্ছে, ঠিক আছে। তো যদিও সবাই পরীক্ষার জন্য ব্যস্ত, মানে বিভিন্ন কাজের জন্য ব্যস্ত, সেই কারণে তবুও একটু চাপ দিয়ে করতে হবে। কিন্তু আমার উদ্দেশ্য কি, আমার একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য মানে কি, পরীক্ষা পাস করা। প্রত্যেকে সবাই এখানে মিনিমাম 5-7 জন পরীক্ষায় সবাই চাকরি টাকরি পেয়ে গেলে বিশাল একটা ব্যাপার হয়ে যাবে, ঠিক আছে। তো সেই কারণে সবাইকে পাস করাতে হবে, তো এটাই আমার উদ্দেশ্য। তো ঠিক আছে, সবাই পাস করছে, সবাই পরীক্ষা দিয়ে পড়াশোনা করছে, মানে পাস করতে হবে, এটাই উদ্দেশ্য। তা সেই উদ্দেশ্য নিয়ে পড়াশোনা করাচ্ছি। তো এবারে সবাই পরীক্ষা যদি পরীক্ষা না দেয় তাহলে সে কি করে হবে, ডিমোটিভেশন হয়ে যাবে না। আর একটা লাইভ ক্লাস করতে হবে, লাইভ ক্লাস না করলে সবসময় ঘরে চুপচাপ বসে থাকলে হবে না, ঠিক আছে। মাঝে মাঝে যারা যারা লাইভ ক্লাস শুনবে, ঠিক আছে, মানে লাইভ ক্লাসে মানে রেকর্ডিং সবার সবাই শোনে, রেকর্ডিং শুনলে হবে না তো, না। কারণ রেকর্ডিং হচ্ছে, ঠিক আছে, যখন অসুবিধা হবে তোমরা রেকর্ডিং দেখে নেবে, নো প্রবলেম। কিন্তু মাঝে মাঝে তোমাদের তো লাইভ ক্লাস দেখতে হবে না, লাইভ ক্লাসে আসতে হবে, নাহলে তুমি কি করে ইভালুয়েট করবে নিজেকে, পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। পরীক্ষা দিতে হবে, তারপরে তারপরে তুমি করবে না, নাহলে তুমি সবসময় মানে রেকর্ডিং দেখলে হবে না, না। পরীক্ষা দেবে, লাইভ ক্লাসে আসবে, তাহলে তোমার মধ্যে একটা মোটিভেশন চলে আসবে, ঠিক আছে। মোটিভেশন আসে, পড়াশোনা করতে হবে। এটা হচ্ছে উদ্দেশ্য আমার, কিন্তু তোমরা উদ্দেশ্য সফল হচ্ছে না, তোমাদের মানে তোমরা সাফল্যমণ্ডিত করছো না, ঠিক আছে। সাফল্যমণ্ডিত করছো না। তো কেন সাফল্যমণ্ডিত করছো না, কারণ হচ্ছে তোমাদের পড়াশোনার ইচ্ছা নেই, ঠিক আছে। নামে পড়াশোনা ভর্তি হয়েছো, ঠিক আছে। দেখো, দেখো, পড়াশোনা, শোনো, যারা তোমরা এই লাইভ ক্লাস শুনবে, মানে এটা এটা কেন বলছি, তোমরা দেখো এই যে 6 সাম্রাজ্য 24 জন দেখছো, আর্থকুয়েক 56 19 জন দেখছো, 16 জন, এগুলো মানে এতজন তোমরা লাইভ ক্লাসে আসছো না, রেকর্ডিং দেখলে হবে। রেকর্ডিং দেখো, কিন্তু লাইভ ক্লাসে মাঝে মাঝে আসতে হবে, ঠিক আছে। লাইভ ক্লাসে না আসলে তুমি পরীক্ষাও দিচ্ছ না, করছো না, আমি কি করে বুঝবো, ঠিক আছে। ঠিক আছে, লাইভ ক্লাসে আসতে হবে, প্রত্যেকে লাইভ ক্লাস করবে এবং মক টেস্ট গুলো দেবে। ঠিক আছে, আচ্ছা, চলো। এবার যেটা বলছি, প্রত্যেকে মক টেস্ট দেবে, আমি এখনো অনেকে বার করিনি, বের করে দেবো, টাইম পাচ্ছি না বের করার, ঠিক আছে। আমি পড়াশোনা করবে, সিরিয়াস পড়াশোনা করবে, ঠিক আছে। দেবশ্রী পরীক্ষা দাও না কেন, পরীক্ষা টরীক্ষা দেবে, ঠিক আছে। স্যার আমি পরীক্ষা দিই, আমি কালকেতেই খালি দিতে পারি। গীতাঞ্জলি পরীক্ষা টরীক্ষা দেবে, গীতাঞ্জলি পরীক্ষা দেবে, মৌলি তো পরীক্ষা দেয় মোটামুটি টাইমিং এ। স্যার আমি যবে থেকে জয়েন করেছি আমি সব পরীক্ষা দিয়েছি। হ্যাঁ, এটাই করবে, ঠিক আছে। আমি তো সবেমাত্র 10 দিন হয়েছে ঢুকেছি। ও, ঠিক আছে, ওকে, চলো। পরীক্ষা তাহলে দেবো কি স্যার, এরা সবাই এগিয়ে, আমি তো কিছুই পারি না। সে তো এগিয়ে থাকবে, এবারে এগিয়ে থাকবে মানে তুমি এবার সেটাই তো বলছি, তা না জানলে তো সবই আমার চোখের সামনে একেবারে সর্ষে ফুল, কিছুই তো বুঝতে পারছি না, দেওয়া আর না দেওয়া মানে জিরো পাওয়াটাও তো লজ্জার ব্যাপার। হুম, হুম, লজ্জা বলে কিছু হয় না পরীক্ষায়। আহ, কি নির্লজ্জ হয়ে পরীক্ষা দিতে হবে মনে হ্যাঁ, হচ্ছে। নির্লজ্জ তো তুমি, সব সবাই যদি পেরে যায় তাহলে সে দেশের। কালকে সব অথার্স এর জিনিসগুলো দেখছি, সে যে বইয়ের নাম দেখে সে মাথা ঘুরে যাচ্ছে, যে বাবারে এই বইয়ের নাম পড়িনি তো তখন গুগলে দেখতে গিয়ে, বাবা হুম, সব দেখছি 15-15 পাচ্ছে।
কুড়ি পাচ্ছে, আমি বলছি, ওরে বাবা এরা সব কোত্থেকে পড়েছিল। আর তার মধ্যে স্যার ছেলের শরীর খারাপ, সে কি কেলেঙ্কারি, আমার এইদিকে হ্যাঁ অথারের নাম ভুলে যাচ্ছে, ওইদিকে আমার ছেলে ডেঙ্গু টেস্ট অমুক তমুক হচ্ছে। ঠিক আছে, যাই হোক স্যার, করুন। হ্যাঁ, তো যাই হোক এইরকম ভাবে তার মানে বুঝতে পারছো এরা প্রিপারেশন কোন জায়গায় চলে গেছে, প্রিপারেশন তোমার হ্যাঁ, সত্যি নিয়ে যেতে কথাই। পারো। ওরা অনেক দিন ধরে পড়ছে তো সেই কারণে হয়ে গেছে। হ্যাঁ না না, তবুও এরা সবাই ভালো বলেই হচ্ছে, নাহলে অবশ্যই পড়লে তো সবাই তো ব্যর্থ হবে। বিশাল মানে এখানে সবাই পেয়ে যাবে, ঠিক আছে, আসলে একটু টাইম দিতে হবে, ঠিক আছে, টাইম একটু সময় অপেক্ষা, সময় কিছু সময় পরে দেখবে কেমন হয় কেমন লাগে, সবাই তখন বলবে ইস আমি যদি পড়তাম রে ভাই আমারও হয়ে যেত। সেই প্রাইমারির ব্যাপার প্রাইমারির মতো হবে, ঠিক আছে, আমি এটা বলে রাখছি। ঠিক আছে, এখন যারা মোটামুটি কন্টিনিউয়াসলি পড়াশোনা করছে প্রাইমারিতে যেমন 40 জনের মতো 38 না কতজন পাস করে গেছিল সেরকম হবে, ঠিক আছে, একটু ধৈর্য, একটু ওয়েট করতে হবে, বুঝলে। চলো নেক্সট। হ্যাঁ স্যার, বুঝেছি। এবার স্যার চলো ক্যারেক্টারিস্টিক্স হয়ে গেছে। ক্যারেক্টারিস্টিক্স হয়ে গেছে, ইভালুয়েশনের ক্যারেক্টারিস্টিক্স হয়ে গেছে। ওকে, আরে না অনেকটা লেট হয়ে গেল আমাদের, হুম, অনেক, হ্যাঁ অনেকটা এগিয়ে গেছি, ক্যারেক্টারিস্টিক্স হয়ে গেছে, ইভালুয়েশনের ডেফিনেশন হয়ে গেছে। ওকে চলো ঠিক আছে। নেক্সট হচ্ছে ইভালুয়েশন করতে গেলে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কনসেপ্ট অফ মেজারমেন্ট। ওকে, লেখো কনসেপ্ট অফ মেজারমেন্ট, এমই এ এস ইউ আর এমইএনটি, মেজারমেন্ট। মেজারমেন্টের বাংলা কি? পরিমাপ। ওকে, মেজারমেন্টটা কি? মেজারমেন্ট একই রকম, এটাও একটা প্রসেস। দেখো মেজারমেন্ট ইজ আ প্রসেস প্রসেস ডবল এস, হ্যাঁ সিই ডবল এস, প্রসেস অফ, বাংলায় লিখবে না ইংলিশে লিখবে? স্যার বলুন, ইংলিশটা বলে দিন, লেখা হ্যাঁ, শুরু করে দিন। প্রসেস অ্যাসাইনিং নাম্বার, কি বললেন প্রসেস অফ? এ এস এস আই এন, এস এ এস এস আই জি, সরি এটা জি হবে, জি এন, জি আই এন, আই 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 জি আই এন জি, অ্যাসাইনিং নাম্বার টু অবজেক্ট, টু অবজেক্টস অ্যাকর্ডিং, অ্যাকর্ডিং টু সার্টেন রুলস। হয়েছে? তো মেজারমেন্ট হলো একটা প্রসেস অ্যাসাইনিং নাম্বার টু অবজেক্ট অ্যাকর্ডিং টু সার্টেন রুল, মানে একটা নির্দিষ্ট, মানে রুলস মানে একটা নির্দিষ্ট নিয়মের পরিপ্রেক্ষিতে, ঠিক আছে, যে সমস্ত বিষয় আসছে তাকে সংখ্যা দ্বারা প্রকাশ করা, নাম্বার দ্বারা প্রকাশ করা, এই হচ্ছে মেজারমেন্ট। ঠিক আছে, মেজারমেন্ট মানে হচ্ছে পরিমাপ করা। যেমন ধরো আমরা কোনো কিছু পরিমাপ করছি, ঠিক আছে, যেমন ধরো তোমার হাইট কত, তুমি তোমার ওজন কত, তুমি একটা এরকম চৌকো মতো বসার থাকে মেশিন থাকে, সেই মেশিনে বসলে তোমার ওজন বলে দেবে, ঠিক আছে, চাল মাপার যে এই ইয়ে থাকে না, আরে সিম্পল, আমরা বাজারে গেলে দাঁড়িপাল্লায় মাপা হয় না, এখন আর দাঁড়িপাল্লা নেই, ওজন করে দেওয়া হয়, মেশিন, কম্পিউটার মেশিন, ফেলে দিলে ওজন চলে আসবে। তো আমাদের আমাদের যদি কত ওয়েট বলে তাহলে কি হবে, আমরা ওই ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়লে আমাদের ওজন বলে দিচ্ছে, তাহলে আমরা মেজার, যে আমাদের 50 কেজি ওয়েট, আমাদের 55 কেজি ওয়েট এরকম, ঠিক আছে, এখানে হচ্ছে মেজারমেন্ট করছি, এটা পরিমাপ করছি, ঠিক আছে। তো মেজারমেন্ট হচ্ছে একটা পরিমাপ করা, সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় মেজারমেন্টের মাধ্যমে। দেখো পরিমাপ হলো একটি, দেখো পরিমাপ হলো
বাংলায় লিখতে চাও লিখে নাও। পরিমাপ হলো কোনো বস্তুকে হয়েছে নির্দিষ্ট নিয়মের পরিপ্রেক্ষিতে সংখ্যা দ্বারা প্রকাশ করা। নিয়মের পরিপ্রেক্ষিতে সংখ্যা দ্বারা প্রকাশ করা। ওকে, চলো নেক্সট। ঠিক আছে, তো মেজারমেন্ট এর 3 টাইপস হয়ে থাকে। লেখো টাইপ অফ মেজারমেন্ট। ঠিক আছে, টাইপ অফ মেজারমেন্ট। মেজারমেন্ট 3 প্রকার। ঠিক আছে, একটা মানসিক মেন্টাল প্রসেস, আর হচ্ছে স্যার ভৌতিক। তাহলে ফর্মেটিভ সামেটিভ ওইগুলো কি? ওটা ইভালুয়েশন, আসছি পরে। আর হচ্ছে ওইটা এডুকেশন। মেজারমেন্টের টাইপ। আচ্ছা, হ্যাঁ, শিক্ষাগত। ওকে, মানসিক স্যার ভৌতিক। বলুন। হ্যাঁ, এটা মেন্টাল মানসিক ভৌতিক এবং হচ্ছে আর একটা এডুকেশনাল শিক্ষাগত। মেন্টাল প্রসেসের মধ্যে কি আছে, যেমন আমরা বুদ্ধি পরিমাপ করি না, ইন্টেলিজেন্স, ইয়েস অর নো? আমরা তো বুদ্ধি পরিমাপ করি, হ্যাঁ, তাহলে হ্যাঁ আইকিউ। আইকিউ আইকিউ। পরিমাপ করি। তাহলে এটা একটা মানসিক প্রক্রিয়া। ঠিক আছে, বুদ্ধি, এটা একটা মেজারমেন্ট করা হয় বুদ্ধি। আমাদের বুদ্ধি কারোর 100 আপনি সেকেন্ড পয়েন্টটা বৌদ্ধিক বললেন, ইংলিশটা কি? এটা ভৌতিক। ভৌতিক মানে কি, মানে কগনিটিভ হবে না? হ্যাঁ, কগনিটিভ, বৈদিক মানে কগনিটিভ, না এটা না ওটা ফিজিক্যাল ধরতে প্রাক্ষোভিক? পারো। ভৌতিক মানে অ্যাকচুয়ালি ফিজিক্যাল, মানে আমাদের ফিজিক্যাল যে মেজারমেন্ট সেটা হচ্ছে ভৌতিক, ফিজিক্যাল। ভৌতিক বললে না বৌদ্ধিক বললে? দেখো মেজারমেন্টের 3টে টাইপ আছে। এক নম্বর হচ্ছে মানসিক মেন্টাল প্রসেস, 2 নম্বর হচ্ছে ভৌতিক প্রসেস। ভৌতিক মানে যেটাকে ফিজিক্যাল প্রসেস বলা যেতে পারে, ফিজিক্যাল প্রসেস। আপনি বেঙ্গলটা ভৌতিক বললেন? হ্যাঁ, বা শারীরিক বলতে পারো, মানে শারীরিক বললে আবার শরীরগত চলে আসে। ভৌতিক, ভৌতিক বলে তো ভূত বোঝাচ্ছে না? ভৌতিক মানে ভূত না, তাহলে এটাকে কি বলবে? যেমন উচ্চতা, ওজন, এইগুলো হচ্ছে এর মধ্যে পড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা কি বলবে? ফিজিক্যাল বলবে তো, না কি বলতে চাইছি ওটা তো বলো? শারীরিক হলো না? ফিজিক্যাল, হ্যাঁ ফিজিক্যাল তো আমি দৈহিক বা শারীরিক। হ্যাঁ দৈহিক লেখো। ভৌতিক ভৌতিক ছাড়া তো এই ভৌতিক লেখা আছে, ভৌতিক ছাড়া ফিজিক্যাল লেখো, ফিজিক্যাল বা শারীরিক লেখো। ঠিক আছে, আচ্ছা প্রথমে লেখো বুদ্ধি। বুদ্ধি, নেক্সট হচ্ছে প্রবণতা, অ্যাটিটিউড। এগুলো নেক্সট, কিসের আন্ডারে পড়ছে? এগুলো হচ্ছে মানসিক আন্ডারে। দেখো এই মানসিকের আন্ডারে আমি পয়েন্ট করেছি, মানসিকের আন্ডারে। মানসিকের আন্ডারে কোনগুলো পরিমাপ করা হয়? আপনি কোথায় মানে দেখাচ্ছেন? আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? এই মা, আমি স্ক্রিন শেয়ার এতক্ষণ ধরে তো স্ক্রিন শেয়ারই লিখছি, কেউ তোমরা দেখতে পাচ্ছ না? না দেখতে তো। পাচ্ছি না গো। আমি হাই পাচ্ছি। না, আপনি শেয়ার ভগবান, করেছিলেন, লিংকটা প্রথমে দেখালো কিন্তু আর স্ক্রিন আমি দেখা সত্যি যায়নি। কথা, আমি স্ক্রিন শেয়ারই করিনি। হাই ভগবান, কি অবস্থা দেখে আমি এতক্ষণ ধরে এইসব তোমরা দেখোনি না এগুলো? না, কিছুই দেখা যায় এইগুলো আমি করছি, দেখোনি? না। কেউ দেখোনি? হাই ভগবান, কি অবস্থা। মৌমিতা দেখতে পাওনি? না স্যার। আমি তো এগুলো স্ক্রিন শেয়ার করেই পড়ালাম তো এতক্ষণ, তাহলে হয়তো স্ক্রিন শেয়ার করতে ভুলে গেছি। আমি লিখে লিখে করছি না। লিংকটা দেখা গেছিল কিন্তু তারপরে আর আপনার স্ক্রিনটা দেখা যায়নি। ও, তাই আমি ভাবলাম হয়তো কেটে এটা দিয়েছেন আর এরকম ভাবে এঁকেছো? লিংকটা করেননি। এটা এরকম এঁকেছো ডালিয়া? না, না কিছুই আঁকেনি। কিছু আঁকনি, এরকম আঁকনি?
দেখতে পাইনি না। এ বাবা, এটা এটি এঁকে নাও, এটা এরকম এঁকে নাও। আমি তাহলে এতক্ষণ ধরে ভুল ভাল, আমি ভাবলাম তোমরা দেখতে পাচ্ছ। এটা কোথায় আঁকবো? প্রথমে আমি কিসের সংজ্ঞা আন্ডারে যখন লিখেছিলাম ডেফিনেশন, সেই ডেফিনেশনে তারপরে সেই বলেছিলাম 3 ডাইমেনশনাল প্রসেস, একটা হচ্ছে জাজমেন্ট, ইভালুয়েশন, আর হচ্ছে লার্নিং এক্সপেরিমেন্ট, এবং 4th ডাইমেনশন যেটা রয়েছে সেটা হচ্ছে 4th ডাইমেনশন। এই 4th ডাইমেনশন হচ্ছে ইভালুয়েশন অবজেক্টিভ, মানে এডুকেশনাল অবজেক্টিভ, শিক্ষাগত উদ্দেশ্য। দেখান, ওটা একটু দেখান। একটু করে নাও। হয়েছে? হ্যাঁ, আচ্ছা, নেক্সট লেখো মানসিক প্রবণতার মধ্যে পড়ছে, লেখো বুদ্ধি, প্রবণতা, অ্যাটিটিউড, কি পড়লো রে ভাই। নেক্সট লেখো পার্সোনালিটি, 3 নম্বর লেখো ব্যক্তিত্ব বা পার্সোনালিটি। ব্যক্তিত্ব, পার্সোনালিটি, ওকে। নেক্সট হচ্ছে ফিজিক্যাল প্রসেসের মধ্যে কি কি পড়ছে? ভৌতিক প্রসেসের মধ্যে কি কি পড়ছে লেখো লেন্থ, দৈর্ঘ্য, নেক্সট হাইট, উচ্চতা, ওকে, ওজন। আচ্ছা, নেক্সট হচ্ছে এডুকেশনাল প্রসেস। এডুকেশনাল প্রসেসের মধ্যে কি রয়েছে? শিক্ষাগত বিভিন্ন বিষয়, ঠিক আছে। মানে কি বলো না, দুই একটা শিক্ষাগত বলে কি আমরা কি মেজারমেন্ট করি? তার এফিসিয়েন্সি, দক্ষতা, আর কি, আর কি বলো? তার অ্যাচিভমেন্ট, পারদর্শিতা, ওকে। অ্যান্ড হচ্ছে ওয়ার্ড ফ্লুয়েন্সি, মানে তার কথা বলার ক্ষমতা, ওয়ার্ড ফ্লুয়েন্সি। অনেক কিছু দেখা হয়, দুই একটা লিখে নাও। ঠিক আছে। নেক্সট, এটা হয়ে গেছে। তাহলে মূল্যায়ন হচ্ছে কি? মূল্যায়ন যদি বলা হয় বলতো এটা কিসের বৈশিষ্ট্য? এর মাধ্যমে শিক্ষার্থীর ক্রমোন্নতি হার নির্ণয় করা হয় কিসের মাধ্যমে বলতো? ইভালুয়েশন নাকি মেজারমেন্ট? কি কোশ্চেনটা কি? ড্যাশের মাধ্যমে শিক্ষার্থীর ক্রমোন্নতি এবং তার হার নির্ণয় করা হয়। মেজারমেন্ট। ইভালুয়েশনের মাধ্যমে। বলো, ড্যাশের মাধ্যমে হার নির্ণয় করা হয় তো আপনার মেজারমেন্ট লাগবে না? তার কি কি বললাম গো? শিক্ষার্থীর ক্রমোন্নতি, হ্যাঁ শিক্ষার্থীর ক্রমোন্নতি ও হার নির্ণয় করা হয়।
কি হবে বলো? ইভলিউশনের মাধ্যমে, মূল্যায়নের মাধ্যমে না? আচ্ছা, কেউ বলছো ইভালুয়েশন, ইভালুয়েশন আর মেজারমেন্ট। ডালিয়া কি বলছো? মেজারমেন্ট। আর মনে তো বাকিরা? আপনি হার বললেন এই জন্য। আর কি কি বলছো বলো দেখি, গ্রুপে দাও তো অ্যানসার। আমি Evaluation এর মাধ্যমে। ইভ্যালুয়েশন মনে হচ্ছে। আচ্ছা, গ্রুপে দাও দেখি। ইভ্যালুয়েশনের মাধ্যমে। আরে বাবারে, ছাড়। আরে দে। সবাই অ্যানসার দাও দেখি, দেখে নি। ওফ, দেবশ্রী বলছে ইভালুয়েশন, মৌলি বলছে ইভালুয়েশন, ইভালুয়েশন, সবাই বলছে ইভালুয়েশন, তাই তো? হুম, ইভালুয়েশন হবে। ঠিক আছে, ইভালুয়েশন মানে মূল্যায়ন হচ্ছে, মূল্যায়নে শিক্ষার্থীর ক্রমোন্নতি করা হয়, ক্রমোন্নতি এবং হার নির্ণয় করা হয়। ঠিক আছে, এবার বলবে যে মেজারমেন্টেও তো হার মানে সংখ্যা নির্ণয় করা হয়। ঠিক আছে, তো মেজারমেন্ট হচ্ছে কি, মানে মেজারমেন্টের মাধ্যমে শিক্ষার্থীর ক্রমোন্নতি পরিমাপ করা হয় না। ঠিক আছে, এবং উদ্দেশ্য হচ্ছে হার নির্ণয়ের উদ্দেশ্য না। রেট পরিমাপটাই তো মানে মেজারমেন্ট। শিক্ষার্থীর, হ্যাঁ, কিন্তু মেজারমেন্টের মাধ্যমে সে কি করায়, মানে শিক্ষার্থীর চূড়ান্ত যে পর্যায়ে আছে সেটা পরিমাপ করা হয়, তার ওজন কত, তার হাইট কত, চূড়ান্ত পর্যায়ে। কিন্তু তার ক্রমোন্নতি পরিমাপ করা হয় তার সংখ্যা দ্বারাই, তো তার ক্রমোন্নতি কে কত পাচ্ছে না পাচ্ছে তার দ্বারাই তো মেজারমেন্ট মানে ইভালুয়েশন করা হয় না। স্যার সংখ্যা দ্বারা যদি এভালুয়েশন evaluation তো করা হয় তাহলে ওভারঅল একটা মানে কতটা হচ্ছে হ্যাঁ, মূল্যায়নের জন্য স্যার মেজারমেন্ট বিচার। দরকার হয়, হুম। মূল্যায়নের জন্য মেজারমেন্ট দরকার হয়। ঠিক আছে, কারণ হচ্ছে মেজারমেন্ট না করতে পারলে মূল্যায়ন আমরা করব কি করে? ঠিক আছে, তো এটা হচ্ছে ইভালুয়েশনই হবে। আচ্ছা, আর একটা প্রশ্ন বলি, এর মাধ্যমে শিক্ষার্থীর মূল্যমান বিচার করা হয়। বাংলায় দিচ্ছি, ইংলিশে দিলে পেরে যাবে। মূল্যমান ড্যাশের মাধ্যমে শিক্ষার্থীর মূল্যমান বিচার করা হয়। বলো কি হবে? সব গুলিয়ে ফেলছে কিন্তু। স্যার মান বলছেন তো, আচ্ছা, আমি এটাকে মেজারমেন্ট বলছি, হবে না? আমি এটাকে ইংলিশে বলছি, ভ্যালু জাজমেন্ট করা হয়। এমইএনটি, ভ্যালু জাজমেন্ট করা হয়। কি হবে আনসার বলো? ডালিয়া কি হবে বলো? ইভালুয়েশন হবে নাকি মেজারমেন্ট হবে এটা? আর কি বলবো, যা বলবো তাই ভুল হয়ে যায়। কেন যা বলো তাই ভুল হচ্ছে কেন? এটা হচ্ছে ইভালুয়েশন, আমি তো প্রথম লাইনে লিখে দিয়েছি ভ্যালু জাজমেন্ট। সে তো এভালুয়েশন বুঝতেই পারছি, যখন মেজারমেন্টকে আপনি ভুল বললেন তাহলে এভালুয়েশনই হবে। হুম, যারা মেজারমেন্ট দিয়েছে আপনি তো ভুল বললেন। ঠিক আছে। স্যার এমনি কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে না। হ্যাঁ 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 হ্যাঁ, মেজারমেন্টের কনসেপ্টটা, তাহলে আমি ভাবলাম মেজারমেন্টটা হালকা করে ছেড়ে দিই, কিন্তু মেজারমেন্টটা হালকা করে ছাড়লে হবে না, দেখতে পাচ্ছি মেজারমেন্টটা ভালো করেই করতে হবে, তাই তো? তো ছেলে লিখে নাও তো ক্যারেক্টারিস্টিক্স অফ, হ্যাঁ লিখে নাও স্যার মানে অনেকগুলো মেজারমেন্ট করেই আমরা একটা জাজমেন্ট করতে পারি, ওটাই এভালুয়েশন। হ্যাঁ, জাজমেন্ট হচ্ছে মানে বিভিন্ন দিক থেকে। স্যার আমি যেটুকু মূল- বুঝেছি, মূল-
যে হ্যাঁ এভালিউশনটা কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি বোথ, হুম আর মেজারমেন্টটা মেজারমেন্ট অনলি অনলি কোয়ান্টিটি। কোয়ালিটি কোয়ান্টিটি অনলি কোয়ান্টিটি অনলি কোয়ান্টিটি। পরিমাপ 10 20 26 এরকম। এবারে ইভালুয়েশনটা কি? তাহলে তুমি 26টা দেখে তুমি একটা ইভালুয়েশন করছো, তার গুণগত পরিমাপ বিচার করছো। কেউ 10 পেয়েছে। স্যার বুঝতে পারছি আমি, কিন্তু আপনি যখন কোশ্চেন গুলো ধরছেন, ওই কোশ্চেনটার মাধ্যমে আপনি কি অ্যাকচুয়াল জানতে চাচ্ছেন সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ বিশেষ করে বাংলা কোশ্চেন করলে আরো বুঝতে পারছি না। আমি ওইখানে বাংলা দিলাম তো, ইংলিশ দিলে ধরে ফেলবে। এই কারণে ইংলিশে সব লেখানো হয়েছে, তো ইংলিশে সব ধরে লেখানো হয়েছে এগুলো বেশিরভাগ। ইংলিশে বাংলা দিলে তো গন্ডগোল হয়ে যাবে। চলো এবার তাহলে স্যার আমি ক্যারেক্টারিস্টিক। এটা বুঝতে পারি না যে আপনি লিখলেন মেন্টালে পার্সোনালিটি কি করে মেজারমেন্ট করা হয়? পার্সোনালিটি ব্যক্তিত্ব কি অবশ্যই। করে মেজারমেন্ট হয়? হ্যাঁ এইটা আছে তো পার্সোনালিটি টেস্ট থেকে গুলো দিয়ে তো মেজার করা হবে। হ্যাঁ পার্সোনালিটি যে বিভিন্ন টেস্ট গুলো আছে সেইগুলো দিয়ে তো মেজার করা যায়। হ্যাঁ হ্যাঁ এই দেখো পার্সোনালিটির বিভিন্ন টেস্ট রয়েছে, ঠিক আছে? সেই এগুলো তো কিন্তু এসআই আছে, ঠিক আছে? পার্সোনালিটি বিষয়ক টেস্ট এগুলো এখনো করায়নি যদিও, ঠিক আছে? পার্সোনালিটি পরিমাপ করার জন্য অনেক পরীক্ষা রয়েছে, অনেকে এটা করেছে, ঠিক আছে? পার্সোনালিটি সম্পর্কিত যে বিভিন্ন ধরনের পরীক্ষা। স্যার আমি তো জানতাম পার্সোনালিটি, মানে আমি এডুকেশনের ভাষায় বলছি না, পার্সোনালিটি তো মানুষের টোটাল গেট আপটা বলে না, সবকিছু মিলিয়ে। তো সবকিছু মিলিয়ে তো এভালিউশন হবে, মেজারমেন্ট কি করে হয়ে যায়? ইভালুয়েশন। এভালুয়েশন যদি কোয়ালিটি এন্ড কোয়ান্টিটি বোথ হয়, তাহলে হ্যাঁ আপনার পার্সোনালিটি তো দুটোকেই বোঝাবে না, কোয়ালিটি এন্ড কোয়ান্টিটি দুটোকেই একসঙ্গে পার্সোনালিটি বলা হয়। হ্যাঁ এটা একটা টেস্ট, পার্সোনালিটি কি পার্সোনালিটি করে টেস্ট। হ্যাঁ আমি ওটাই বলছি, কি করে তাহলে হয়ে যায় মেজারমেন্ট তার? মেজারমেন্টের বিভিন্ন টাইপ আছে, যেমন ধরো বুদ্ধি, তাহলে বুদ্ধিটাকে তুমি কি বলবে? স্যার বুদ্ধিও তো বুদ্ধি পরিমাপ করা হয়। আইকিউ টেস্ট বইয়ে লেখা থাকে, কিন্তু অ্যাকচুয়াল কিছুই হয় না। মানে আমার একটা মাসুতো ভাই আছে, ও হ্যাঁ মেন্টালি ঠিক স্টেবল নয়। ওর বারবার আইকিউ টেস্ট করে, ও বলে ঠিক আছে, তো ডাক্তারবাবু ঠিক আছে বলেন। তারপরে কিছুদিন পর নিজেই ডাক্তারবাবু বলেন এগুলো সব ভুলভাল, শুধুমাত্র ডাক্তারি ভাষায় করতে হয় তাই করছি। ও, ছেলেটার কোনো কিছুই ধরা পড়ে না, অথচ সে মেন্টালি ইল, আমাদের মতো নর্মাল নয়। দেখতে বাইরে থেকে নর্মাল, কিন্তু ওর হুম মেন্টাল স্টেজ ঠিক নেই। ডাক্তাররা বলে এগুলো কিছু না। আর নিজেই ডাক্তারবাবু নিজেই বলছেন, মানে আমাদের ডাক্তাররা আমার মেসো মেন্টালিটি নিয়ে তো পরিমাপ করে না, মেন্টালিটি নিয়ে সেই যারা হ্যাঁ সাইকোলজিস্ট তারা জানি, ওকে কলকাতায় পাঠিয়েছিল আইকিউ টেস্ট করতে, তাও আবার কোথায় জানেন? ক্যালকাটা ইউনিভার্সিটিতে। হুম বাচ্চা ছেলে, এইমাত্র এইচএস পাস করেছে, ওকে ক্যালকাটা ইউনিভার্সিটি পাঠিয়েছে আইকিউ টেস্ট করতে। আমি হুম, জানি না তারপরে কি হয়েছে, কিন্তু আমি জিজ্ঞেস করেছিলাম ফোন করে, বললো সব নরমাল বলেছে। কিন্তু তাহলে তার প্রবলেমটা কোথায়? তাহলে কি ধরছে টেস্টে, তার রিপোর্টটা কি আসছে? যদি ওটা নরমাল হয় তাহলে কোথায় গন্ডগোল হয়ে যাচ্ছে? আইকিউ টেস্টে যদি সবকিছু ঠিকঠাক আছে তা। ও, আচ্ছা যাই হোক। আচ্ছা চলো এবার তাহলে একটু লিখে নেবে মেজারমেন্ট, নাকি বলো হালকা করে ছেড়ে দেবো? না না, কনফিউশন অনেক আছে, একটু বুঝিয়ে দিন। লেখো ক্যারেক্টারিস্টিক্স অফ মেজারমেন্ট। আছে অ্যাকচুয়ালি মেজারমেন্ট হচ্ছে একটা কি বলতো, সংকীর্ণ অর্থে এই মেজারমেন্টটা ব্যবহার করা হয়, কিন্তু ইভালুয়েশনটা হচ্ছে ব্যাপক অর্থে, ঠিক আছে? সংকীর্ণ অর্থে হচ্ছে মেজারমেন্ট, আর ব্যাপক অর্থে হচ্ছে কি, লেখো এটা একটু লিখে নাও, এটা হচ্ছে মেজারমেন্ট। স্যার আরেকবার বোঝান। দেখো সংকীর্ণ অর্থে মেজারমেন্ট, মেজারমেন্ট একটি সংকীর্ণ পরিমাপের একটি সংকীর্ণতম কনসেপ্ট। আর মূল্যায়ন হচ্ছে একটু ব্যাপকতর অর্থে প্রযোজ্য হয়। এটা তো মূল্যায়ন আর পরিমাপের পার্থক্য পার্থক্য লেখাচ্ছেন তাই করলে না? তাহলে হ্যাঁ শোনো, তাহলে এটা বৈশিষ্ট্য আমি করাচ্ছি, এবারে আমি সঙ্গে সঙ্গে মেজারমেন্টের সঙ্গে ইভালুয়েশনের পার্থক্যটাও বলে দিলে ভালো হয় না? তাহলে আরো সুবিধা হবে, কি বলো? হ্যাঁ হ্যাঁ স্যার। হুম তাহলে এক কাজ করে পার্থক্য করে নেবে।
পার্থক্য করে দিন, বেশি ভালো বোঝা যাবে। তাহলে লেখো পার্থক্য করো, লেখো এটি সংকীর্ণ অর্থে লেখো প্রযোজ্য, এটার ইভালুয়েশন লেখো ব্যাপক অর্থে প্রযোজ্য। এটা মেজারমেন্ট লিখি এইদিকে। ঠিক আছে, সংকীর্ণ হয়েছে। আচ্ছা 2 নম্বর লেখো, আচ্ছা এটা হচ্ছে মেজারমেন্ট হচ্ছে একটা সাময়িক একটা প্রসেস। লেখো পরিমাপ একটি তাৎক্ষণিক ও সাময়িক প্রসেস। ঠিক আছে, ওকে। ওকে, আর কি, কিন্তু এটা কি সাময়িক প্রসেস? এটা এভলিউশন কন্টিনিউয়াস। এটা কন্টিনিউয়াস প্রসেস। নেক্সট লেখো লেখো পরিমাপের কোনো বৈশিষ্ট্য, লেখো পরিমাপের কোনো বৈশিষ্ট্য পরিমাপের জন্য একটি সংখ্যা মান পাওয়া যায়। সংখ্যাগত মান পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট দেখো পরিমাপে শিক্ষার্থীর, এটার সঙ্গে এভালিউশনের কি তফাৎ? হ্যাঁ পরিমাপ, ঠিক আছে পরিমাপ আচ্ছা এটার সঙ্গে এটার সম্পর্কটা কি? ইভালুয়েশন লিখে নাও। ইভালুয়েশনে সংখ্যাগত মান পাওয়া যায়, যার সঙ্গে গুণগত মান বিচার করা হয়। এটা লিখে নাও, দেখো যার সাহায্যে গুণগত মান বিচার করা হয়। তাহলে এখানে কি হলো, শুধু সংখ্যা, আর এখানে সংখ্যা প্লাস গুণগত বৈশিষ্ট্য। নেক্সট লেখো ইভালুয়েশনে কি হয়, আমরা শিক্ষার্থীর কি করি, যে পয়েন্ট আমি প্রশ্ন করেছিলাম ওটা লিখে নাও। লেখো ইভালুয়েশনে শিক্ষার্থীর ক্রমোন্নতি ও হার নির্ণয় করা হয়। কিন্তু ইভালুয়েশনে মেজারমেন্টে কি করা হয়, এটা করা হয় না। লিখে নাও শিক্ষার্থীর ক্রমোন্নতি ও হার নির্ণয় করা হয় না, করা উদ্দেশ্য নয়। দেখো শিক্ষার্থীর ক্রমোন্নতি ও হার নির্ণয় করা উদ্দেশ্য নয়। এই যে
আচ্ছা, ঠিক আছে আমি পাঠিয়ে দেবো। স্যার হ্যালো আউট হয়ে হ্যালো, এতক্ষণ ধরে কি হ্যাঁ কি স্যার শুনতে পাওনি তোমরা? হ্যালো হ্যালো। হুম, না আপনি অফ হয়ে গেছিলেন। ও আচ্ছা, আমি তো কন্টিনিউ মানে কন্টিনিউ তো পড়াচ্ছি তো। লাস্ট কোন পর্যন্ত হয়েছে? স্যার বললেন সংখ্যাগত মানের সাথে গুণগত মান বিচার করা হয়। এই পার্টটা 5-এরটা হয়নি? 5-এরটা তো বলেছি, একটু লিখে নাও, এটা বলা হয়ে গেছে। না স্যার কেটে গেছিলেন আপনি। ও, নেটওয়ার্কটা ডিস্টার্ব করছে খুব। লেখো, তারপরে লেখো 5 নম্বরটা লেখো, শিক্ষার্থীর মূল্যায়নে লেখো, মূল্যায়নে শিক্ষার্থীর ক্রমোন্নতি ও হার নির্ণয় করা হয়, কিন্তু এখানে করা হয় না। এখানে করা হয় কিন্তু এটা উদ্দেশ্য নয়। দেখো, মেজারমেন্টে ক্রমোন্নতি ও হার নির্ণয় করা উদ্দেশ্য নয়। উদ্দেশ্যটা কি? দেখো, উদ্দেশ্য হচ্ছে চরম অবস্থান নির্ণয় করা। কিসে এটা? মেজারমেন্টে? মেজারমেন্ট, হ্যাঁ। চরম অবস্থান নির্ণয় করা। আরেকটা লেখো, লেখো পরিমাপে কেবলমাত্র শিক্ষার্থীর শিক্ষাগত দিক বিচার করা হয়। শিক্ষাগত দিক বিচার করা হয়, কিন্তু ইভালুয়েশনে কি করা হয়? লেখো, শিক্ষার্থীর বিভিন্ন দিক পরিমাপ করা হয়। যেমন শারীরিক, দৈহিক, মানসিক, হয়েছে, সামাজিক, প্রাক্ষবিক ইত্যাদি বিষয় বিবেচনা করা হয়। লিখে নাও, ইত্যাদি বিষয় বিবেচনা করা হয়। হয়েছে। আরেকটা লিখে নাও, মূল্যায়নে ভ্যালু জাজমেন্ট করা হয়। লেখো, মূল্যমান বিচার করা হয়। এর মাধ্যমে মূল্যমান বা ভ্যালু জাজমেন্ট করা হয়, ভ্যালু জাজমেন্ট করা হয়। দেখো, এখানে ভ্যালু জাজমেন্ট করা হয় না। তো আগের কোশ্চেনটা দিয়েছিলেন ওখানে মেজারমেন্ট অ্যান্সার দিলাম, আপনি বললেন না হবে না, এভালিউশন হবে। হ্যাঁ, তো সেটাই তো। এখানে কি হয়, ভ্যালু জাজমেন্ট করা হয়, ইভ্যালুয়েশনও করা হয়। ইভ্যালুয়েশনের উত্তর হবে তো। কোথায় মূল্যমান বিচার কোথায় করা হয়? মূল্যায়নে ইভ্যালুয়েশনে। এটা ইভ্যালুয়েশন, এটা মেজারমেন্ট। ও ইভ্যালুয়েশনে মূল্যমান বিচার করা হয়, ভ্যালু জাজমেন্ট করা হয়। ঠিক আছে, এই পর্যন্ত সবার হয়েছে? বলো, সামনে এগোবো। হ্যালো, হ্যাঁ তো একটা কোশ্চেন ছিল, বলো। আপনি একবার কোশ্চেন দিয়েছিলেন যে নিম্ন প্রাথমিক মানে সেকশনে আর কি, নিম্ন প্রাথমিক সেকশনে ওই পরিবেশ শিক্ষার ক্ষেত্রে কি করা হয় এরকম কিছু একটা কোশ্চেন দিয়েছেন। মাঝে মাঝে গ্রেড দেওয়া হয় এরকম টাইপের উত্তর কেন? মাঝে মাঝে করা হয়, কিরকম প্রশ্ন বলো তো? হয় হয়
হয় আপনি অপশন গুলো দিয়েছিলেন যে গ্রেড সিস্টেম দেওয়া হয়, হয় না, হ্যাঁ, মাঝে, মাঝে করা হয়। এরকম কিছু উত্তরটা ছিল মাঝে, মাঝে দেওয়া হয়। মাঝে, মাঝে কেন? কি প্রশ্ন কি? প্রশ্ন এটাই যে এদের নিম্ন প্রাথমিক স্তরে হ্যাঁ, পরিবেশ শিক্ষার ক্ষেত্রে বা পরিবেশ শিক্ষার evaluation এর ক্ষেত্রে হ্যাঁ। কোন প্রক্রিয়া অবলম্বন করা হয়? এরকম কিছু একটা মনে হয়। যে মাঝে, মাঝে করা হয়, করা হয় না, করা হয় এরকম কিছু একটা দিয়েছিলেন। আমি বলছি কেন মাঝে, মাঝে করা হয় কেন? এরকম উত্তর কেন হবে? ও কেন ওদের কি করা হয় না? প্রাইমারিতে তো নিম্ন প্রাথমিক হোক বা যাই হোক সবারই তো evaluation হয়। সব সাবজেক্টের ক্ষেত্রেই। তো হয় না? বা যারা হ্যাঁ, এখানে প্রাইমারি টিচার আছে ওরা ভালো বলতে পারবে হয় কি হয় না। বলো তো, ফারহিনা বলো তো, অঞ্জলি বলো, অঞ্জলি না, তোমার বলো, মৌলি বলো, মৌলি বলো, মৌলি স্যার না, কোয়েশ্চেনটা কি আমি ভালো করে শুনতে পাই? কোশ্চেনটা বলো তো ডালিয়া। আপনাকে তো বললাম, আপনি বলে দিন। আমি বলছে কতবার বলবো? প্রাইমারি লেভেলে মানে লোয়ার প্রাইমারি লেভেলে, প্রাইমারি নয়, হ্যাঁ, লোয়ার প্রাইমারি হ্যাঁ লেভেল, লোয়ার হ্যাঁ। প্রাইমারি মানে ওরা লেভেল মানে যেটাকে সেই 1 to 5 1 1 to টু 5 যেটাকে 5 না, বোঝাতে চায়। সেই হ্যাঁ 1 টু 5 পর্যন্ত, 1 টু 5 না, স্যার নিম্ন প্রাথমিক মানে তো 1 to 5 ই। আপার প্রাথমিক তো আপনি 5 to 8। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এই স্তরে আর কি ইভালুয়েশন করা হয় মাঝে মাঝে, হ্যাঁ। কন্টিনিউয়াস। না, না, মাঝে, মাঝে নয়। আপনি প্রশ্নটা আমি বলছি পরিবেশ শিক্ষার ক্ষেত্রে evaluation। কোয়েশ্চেনটা হ্যাঁ, এরকমই ছিল আপনার মক টেস্টে। বলো না, ভালো করে তুমি বলতে পারো। পরিবেশ শিক্ষার বলছি ক্ষেত্রে, যে নিম্ন প্রাথমিক স্তরে মানে বাংলাতেই কোশ্চেনটা ছিল নিম্ন প্রাথমিক স্তরে পরিবেশ শিক্ষার এই মূল্যায়নের ক্ষেত্রে বা ইভ্যালুয়েশনের ক্ষেত্রে কোন প্রসেস অবলম্বন করা হয়? মাঝে, মাঝে সিস্টেম মানে মাঝে, মাঝে ইভ্যালুয়েশন করা হয়, একদমই হয় না, শুধু করা হয় এরকম অপশন দেয়। কিন্তু আপনি উত্তর দিয়েছিলেন যে মাঝে, মাঝে করা হয়। আমি বলছি কি হয় কি হয় না? মাঝে, মাঝে কেন হবে? হলে হুম, পুরোটাই হবে না হলে হবে না। কিন্তু হুম। মাঝে, মাঝে স্যার কেন হবে? আমি এটা জানতে চাই। স্যার মাঝে মাঝে মানে ইংলিশটা কি ওটা কি ফর্মেটিভ এর কি ইংলিশ যেমন ছিল একটা না, বাংলাই ছিল। মাঝে মাঝে, মাঝে মাঝে করা হয়। মাঝে মাঝে ইংলিশ কি? মাঝে, মাঝে করা হয়। বলো কি হবে? স্যার আমাদের আমাদের প্রাইমারি যেটা হয় সেটা হচ্ছে কিনা একটা ফর্মেটিভ ইভ্যালুয়েশন হয়, একটা সামেটিভ ইভ্যালুয়েশন হয়। হুম, ফর্মেটিভ ইভ্যালুয়েশনে হচ্ছে কিনা ওটা মানে থ্রু আউট ইয়ারে যতদিন ক্লাস হবে ততদিন বাচ্চার কতটা গ্রোথ হচ্ছে বা হুম, হ্যাঁ, সাবজেক্ট ওটার ওয়াইজ কিছু সে কতটা পারফরম্যান্স ইন্ডিকেটর করছে। দেয়া থাকে। ওইগুলোর ওপর বেস করে হয়। কিছু ইন্ডিকেটর থাকে ফরমেটিভ এর। ওই কারণেই স্যার এই যে বলছিল না যে ইভ্যালুয়েশন এর সংখ্যাগত মানের সঙ্গে গুণগত মানও বিচার করা হয়। ফরমেটিভ এর ইন্ডিকেটর গুলো ওটা গুণগত মানের জন্য। আর যেটা পরীক্ষায় নাম্বার গুলো পায় হুম, ওইটা হচ্ছে সংখ্যাগত মান। টোটালটাই দেখা হয়। হ্যাঁ। কিন্তু এখানে প্রশ্নটা একটু ভালো না, করে না, শোনো। ঠিক আছে, এবার প্রশ্নটা যেটা কি মাঝে, হ্যাঁ, মাঝে যেটা বলছি সেটা যদি সামেটিভ এর ক্ষেত্রে বলি, সেটা সব সাবজেক্টেরই হয়। মানে আমাদের প্রাইমারিতে যেমন 4 এর ক্লাসে, হুম, 4 এর ক্লাসে আপনার এক্সাক্টলি বাংলা আমি আছে, এটাই বলতে ইংলিশ চাইছি। আছে, মেনশন সায়েন্সের পরিবেশের ক্লাস হয়। আম তারপরে এমনি ইংলিশের একটা গ্রামারের একটা আলাদাই ইয়ে হয় যেটা উইংস এর বই, উইংস হুম, বই। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 থাকে। হুম। তো ওগুলোর ৩ টে ইউনিট টেস্ট নেওয়া হয়। ৩ টে ইউনিটে ওদের পরীক্ষা নেওয়া হয়। মানে আপনার কোয়ার্টারলি বা ৩ মাস অন্তর, অন্তর পরীক্ষা হয়। তো ৩ বার পরিবেশটাকে বেশ করবে, পরিবেশ, হ্যাঁ, এনভায়রনমেন্ট সব সরি। সাবজেক্টেরই, সব সাবজেক্টেরই ৩ বার পরীক্ষা হয়। ৩ বার সামেটিভ এক্সাম হয়। ও, ফার্স্ট সামেটিভ এক্সাম, সেকেন্ড সামেটিভ এক্সাম আর থার্ড সামেটিভ এক্সাম। এবং সেই সামেটিভ এক্সামে আ বাংলারও পরীক্ষা নেওয়া হয়, ইংলিশেরও পরীক্ষা নেওয়া হয়, ম্যাথমেটিক্সেরও পরীক্ষা নেওয়া হয়। ইনফেক্ট যে পরিবেশের যে কোয়েশ্চেনটা করছে ডালিয়া, পরিবেশেরও পরীক্ষা হয়। এবার হুম, মাঝে, মাঝে বলতে এই সামেটিভ গুলোকে বলছে নাকি না, না, আমি বলছি না, কথাটা ছিল মূল্যায়ন। কোন সামেটিভ মানে ফরমেটিভ মেনশন করা ছিল না। আমার কোয়েশ্চেন যে আমি তো জানি যে যতগুলো সাবজেক্ট পড়ানো হয় যে প্রাইমারি, আপার প্রাইমারি, হায়ার সেকশন যেখানেই হোক না কেন, যতগুলো সাবজেক্ট পড়ানো হয় স্কুলে প্রত্যেকটারই একই প্রসেসেই পরীক্ষা নেওয়া হয়, তাই তো? ফরমেটিভ এবং সামেটিভ। আলাদা কোনো হ্যাঁ, প্রসেস হ্যাঁ। থাকে না যে এই সাবজেক্টের জন্য আলাদা পরীক্ষা না হবে। যেটা আমাদের সময় স্যার হতো ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন আলাদা হবে না হতো, সেরকম তো এখন কিছু নেই। এখন তো হুম। এভাবেই সবকিছু একসাথে না হয়। তাহলে পরিবেশ শিক্ষার ক্ষেত্রে মাঝে, মাঝে কথাটা কেন বলবেন? উত্তরটা কেন হবে? আমি এটা বলছি। যে হলে তো সামেটিভ, ফরমেটিভ একসঙ্গে পুরোটাই কন্টিনিউয়াস প্রসেস না? এটা আপনি তো এক্ষুনি হ্যাঁ, লেখালেন। এটা ইভ্যালুয়েশনটা কন্টিনিউয়াস প্রসেস। প্রসেস হওয়া উচিত। ও হুম, বলছে যে যতদিন ক্লাস হয় ততদিনের এটা
একটা কর্মসূচি ওটা একটা যে বাচ্চা কতদিন দিনের পর দিন বা প্রতিদিন তার কতটা উন্নতি হচ্ছে, ক্রমোন্নতি হচ্ছে। হুম তাহলে মাঝে, মাঝে কেন? মাঝে, মাঝে তার কি হয়ে যায় বাচ্চার যে মাঝে, মাঝে উত্তরটা হবে? মাঝে আমি এটা বলছি। পড়িয়ে উত্তরটা শিক্ষার দেখে আমি ক্ষেত্রে থমকে গিয়েছিলাম যে মাঝে, মাঝে কেন উত্তরটা হবে? হুম মাঝে, মাঝে করা। এটা আজ নয় স্যার। এটা প্রাইমারি ওদের এক্সামের সময় আপনি দিয়েছিলেন মাঝে, মাঝে হয়। হুম হুম ওদের সময় হতো। তার মানে যে হঠাৎ করে ভুল করে আপনার হয়ে গেছে এমনটা নয়। হুম। এটাই আপনার অ্যান্সার। না হুটহাট করে দিই না, এটা হচ্ছে প্রশ্নের উত্তর হয়তো এইটাই আছে, মাঝে মাঝে নেওয়া হয়। যারা বোর্ড থেকে করেছে তারা এইসব করেছে মাঝে মাঝে। আমরা কি আর প্রশ্ন সেট করছি? ঠিক আছে, প্রশ্ন সেটাটা হচ্ছে আমি তো সেট করছি ঠিকই আছে, কিন্তু গভীর চিন্তার বিষয়। এভালিউশন তো মাঝে, মাঝে হবে না। এভালিউশন মানেই তো আপনি এক্ষুনি যেটা লেখালেন যে কন্টিনিউয়াস প্রসেস। হ্যাঁ, তো মাঝে, মাঝে কোনো ব্যাপারই নেই ওতে। মেজারমেন্ট হলে মাঝে, মাঝে ব্যাপার আসে। এই দেখো দুটো কিন্তু জিনিস এভালিউশন এখানে বলে দিয়েছে, একটা নিম্ন প্রাথমিক স্তর, ঠিক আছে, ওই জায়গাটা একটু খটকা বিষয়টা আছে, ঠিক আছে। দ্বিতীয়টা হচ্ছে উচ্চ প্রাথমিক বলেনি, নিম্ন প্রাথমিক স্তরে হয়তো কন্টিনিউয়াস সেটা করা হয় না। মানে করা হয় না বলতে ইভালুয়েশন ফর্মেটিভ করা হয় না সামেটিভ করা হয়? সামেটিভ হয়তো। দুটোই স্যার একসঙ্গে হয়। সামেটিভ স্যার ওই যেটা বললো না ৩ বার পরীক্ষা হয়, ওই ৩ বার হুম পরীক্ষাতে যে নাম্বারটা ওগুলো সব সামেটিভ। আর হুম হুম। ফর্মেটিভে হচ্ছে মানে ওদের মানে দেখে ক্লাস চলাকালীন কে কিরকম জানি, হ্যাঁ ক্লাসে পার্টিসিপেট করছে, হ্যাঁ তারপরে হ্যাঁ। ছেলে সমান মেয়েদের প্রশ্ন করো, ছেলে মেয়েদের সহানুভূতি প্রশ্ন এগুলো করো, দেখে। কোশ্চেন করো। ওগুলো তো স্যার ক্লাস করতে করতেই বোঝা যায় যে কে পার্টিসিপেট করছে কে করছে না। হ্যাঁ, তাই এবার করো না, তারপর কার প্রশ্ন মধ্যে টশ্ন করো কার না। মধ্যে না না তোমরা শোনো না, নান্দনিকতা কার বলছি মধ্যে ঠিকঠাক আছে বা কম আছে, এইগুলো সমস্ত কিছু দেখে ওইগুলো ফর্মেটিভে বসে। হ্যাঁ হ্যাঁ। এবার তোমরা তো ধরো এসব পড়াশোনা করছো, তাই এই কুইজ টুইজ নাও না, মৌলি কুইজ করাও না ছেলে মেয়েদের? স্যার স্যার ৩ টে ক্লাস একসঙ্গে বসে কোন রকমে সামলাতে হচ্ছে। কি আচ্ছা। করে এইগুলো স্যার করা সম্ভব? স্যার হ্যাঁ আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলে শনিবারে মানে পার্টিকুলার শনিবার ডেটটাকে ফিক্সড করেছে কুইজ হুম, কম্পিটিশন করার জন্য। এবং একদম। এটা সমস্ত ডিপিএসসি তেই হয়েছে। ওটাকে কি একটা আনন্দ পরিসর বলে নাম দিয়েছে। হুম। ওই কুইজ কম্পিটিশন করানোর জন্য শনিবারে হয়। আমি তো এইটাতে এবং কোয়েশ্চেন ওরা পাঠিয়েও দেয় যে এই কোয়েশ্চেন গুলো ওদেরকে পড়াবে, এই কোয়েশ্চেন গুলোই ধরবে। হ্যাঁ, শোনো না তোমরা, আমি তোমাদেরকে বলছি তোমরা এটা করো, আমার তো খুব ইচ্ছা, ঠিক আছে, কিন্তু তোমরা এখন স্কুলে আছো। আমি তো শোনো, আমি এখানে যাদের পড়াই আর কি, তাদের তো এই কুইজ কম্পিটিশন, আমার তো কুইজ খুব নেশা, ঠিক আছে, বিভিন্ন জায়গায় কুইজ টুইজ করি। তো এবার ছেলেমেয়েরা এইগুলো এর মাধ্যমে শিখবে অনেক কিছু, ঠিক আছে। ভবিষ্যৎ এরা হয়তো এখন বুঝতে পারবে না, পরে বুঝতে পারবে তোমার মানে তোমার অবদানটা কত। আমি তো করি, আমি যেখানে পড়াই টড়াই, ঠিক আছে, সেখানে কুইজ করি, তারা একদিন করলে বিশাল আনন্দ পাই, ঠিক আছে। তারপরের দিন বলে স্যার কুইজ হোক, ছেলেদের মেয়েদের কুইজ হোক। তোমরা এই বাচ্চাদের এখন থেকে কুইজ করাবে, ঠিক আছে। তোমাদের ব্যক্তিগত হয়তো এখন স্কুল থেকে বলে দিয়েছে শনিবার, শনিবার করে করলে তো অনেকে করে না, ঠিক আছে, সব টিচার তো অতটা পড়াশোনা করে না, পড়াশোনার জগৎ থেকে নেই, চাকরি পেয়ে গেছে মানে চলো জিঙ্গালালা, বিয়ে টিয়ে করে সংসার ধর্ম করে ছেলে পুলে এখন মানে বিন্দাস সংসার ধর্ম হচ্ছে। কিন্তু তোমরা যে এত মানে পড়াশোনা করছো, এত কিছু জানছো, এগুলোতে অ্যাপ্লাই করো। কুইজ নাও ছেলে মেয়েদের। এই ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম কি বলো, রাষ্ট্রপতির নাম কি বলো, আমরা কোন দেশে বাস করি বলো। স্যার এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিয়ে আমার একটা মজার ঘটনা মনে পড়লো। আমার তখন বলো। স্যার বিএড প্র্যাকটিস টিচিং চলছে। হ্যাঁ। আর আমি ক্লাস 8 এর ক্লাসরুমে গিয়ে ওদের এরকম কোয়েশ্চেন জিজ্ঞাসা করছিলাম বিভিন্ন রকম। হুম। করতে, করতে আমি এটা জিজ্ঞাসা করেছিলাম। করতে আমাকে একজন উত্তর দিয়েছিল মোদী সরকার। মোদী সরকার। মোদী সরকার। কি অবস্থা। প্রাইমারির ছেলেরা ওইটুকুই জানে মোদি, প্রধানমন্ত্রী মোদি। ওর হ্যাঁ, পুরো নামও জানে না, ওরা বলতেও পারবে না হয়তো। খুবই কম সংখ্যক হয়তো বলতে পারবে। না হ্যাঁ, ওই এটা মোদি হচ্ছে ওই ওইটুকুই। বিএড এর প্র্যাকটিস টিচিং এর ক্লাস 8 এ। তা সেই ছেলে। হ্যাঁ, এখন সব মোটামুটি তোমরা বাচ্চাদের পড়াও তো এখন থেকে করবে, বুঝলে, মাঝে মাঝে সব মানে দিনে ধরো 5টা কোশ্চেন করলে পারে না, করো তো নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ, হ্যাঁ আমি করাই। কিন্তু এই যে লাস্ট স্যাটারডে যেটা হলো কুইজ হুম কম্পিটিশনে আমাদের কোয়েশ্চেন পাঠিয়েছিল। তো হুম। কোয়েশ্চেন শুনবেন স্যার? মানে বলো, হ্যাঁ বলো। বিসিএস ক্যাটেগরির কোয়েশ্চেন। হ্যাঁ, আচ্ছা। কোয়েশ্চেন বলছি শুনুন। হ্যাঁ বলো, এগুলো তো বলছে তোমারও যে ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, বলছে যে এগুলো মানে ১ম দিকে এগুলো সহজ আছে। ম্যালেরিয়া সংক্রমণের জন্য প্রধান বাহক কোনটি? কোন হ্যাঁ মশা? হ্যাঁ, আর বলো।
তারপরে নিম্নলিখিত কোন বাহকজনিত রোগটি ব্রেকবোন ফিভার নামে পরিচিত? হ্যাঁ। ভারতের কোন রাজ্যে কায়াসানুর বন রোগ এর প্রধান প্রাদুর্ভাব ঘটেছিল? কোন রাজ্যে? কি রোগ? কায়াসানুর বন রোগ। এটা আবার মানে কি? ইংলিশটা হচ্ছে ইন হুইচ ইন্ডিয়ান স্টেট ডিড দ্য মেজর আউটব্রেক অফ কায়াসানু ফরেস্ট ডিজিজ অকার? এটা কর্ণাটক হবে। আমি নেটে সার্চ করে দিলাম কর্ণাটকে হবে। আচ্ছা, বাহ! ভালো প্রশ্ন তো। এটা তো আমারও হ্যাঁ। জানা ছিল না। কেউ জানো কায়াসানো ডিজিজ এবার? হ্যাঁ, হ্যাঁ, তার এটা সাউথ ইন্ডিয়াতে হয়েছিল। তারপরে কায়াসানোর দিক সাউথ ইন্ডিয়া। জিকা স্টেটের নামটা জানি না, সাউথ ইন্ডিয়া। হুম, জিকা ভাইরাসের প্রথম নথিভুক্ত প্রাদুর্ভাব কোন দেশে ঘটেছিল? হুম। তারা সম্প্রতি সমাপ্ত টি-20 ওয়ার্ল্ড কাপে অংশ নিয়েছিলেন। হ্যাঁ, এবার জিম্বাবুয়ে। অপশন দেওয়া আছে ইন্ডিয়া, উগান্ডা, ব্রাজিল, থাইল্যান্ড। তো জিকা ভাইরাস অবশ্যই আপনার আফ্রিকান কান্ট্রিতে ফার্স্ট হয়েছিল। উগান্ডা হবে। উগান্ডা, হ্যাঁ। তারপরে লিম্ফ্যাটিক ফাইলিয়ারিসিস সাধারণ নামটি কোন প্রাণীর নামে রয়েছে? কারণ এটি আমাদের পা এই প্রাণীর মতো করে ফোলে। কি বাঘ প্রশ্নটা কি? লিম্ফ্যা লিম্ফ্যাটিক ফাইলিয়ারিয়াসিস আচ্ছা, ফাইল। সাধারণ হ্যাঁ, সাধারণ নামটি কোন প্রাণীর নামে রয়েছে? কারণ এটি আমাদের পা এই প্রাণীর মতো করে ফোলে। দিয়ে অপশন দিয়েছে বাঘ, চিতাবাঘ, খরগোশ নাকি হাতি? আচ্ছা। এটা কি তারপরে হবে? হাতি, এটা হাতি, এলিফ্যান্ট। হাতি। হাতি। নভেম্বর ২০২৩-এ ভারতের কোন প্রতিবেশী দেশে ডেঙ্গুর কেস ৩ লাখের উপরে পৌঁছেছিল? যখন দেশটি বাহকজনিত রোগের সবচেয়ে খারাপ প্রাদুর্ভাবের সাথে লড়াই করছিল। হুম, অপশন আছে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার। বাংলাদেশ। বাংলাদেশ একদম। হুম। Next? তারপরে ১৯৭১ সালের এপ্রিল মাসে চাপড়া থানার হৃদয়পুর গ্রামের নিকটবর্তী মানে যেহেতু এটা নদীয়া ডিস্ট্রিক্টের হুম, সেই জন্য চাপড়া আমাদের নদীয়া ডিস্ট্রিক্টে। চাপড়া, হ্যাঁ। চাপড়া থানার হৃদয়পুর চাপড়া গ্রামের নদী না নিকট চাপড়া? চাপড়া আচ্ছা, চাপড়া বলো। থানার হৃদয়পুর গ্রামের নিকটবর্তী স্থানে মুজিবনগরের স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্র বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়। এটি কোন জেলায় অবস্থিত? আচ্ছা। এবার মুর্শিদাবাদ, নদিয়া, মালদা না কোচবিহার? মালদা আর হবে, নদিয়া হবে অবশ্যই। নদিয়া, হ্যাঁ। হুম, তারপরে শিবনিবাস গ্রাম ১৮ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে এবং সেই দিন তেরঙ্গা উত্তোলন করে। হুম, শিবনিবাস কোন নদীর তীরে অবস্থিত? হুম। জলঙ্গি? চূর্ণী। জলঙ্গি চূর্ণি, আচ্ছা। ঠিক। ও, তারপরে জামদানি ও টাঙ্গাইলের মতো ঐতিহ্যবাহী শাড়ির সস্তা অনুকরণ নদিয়ার তাঁতিদের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এগুলি মূলত পশ্চিম ভারতের কোন শহরে তৈরি করা হয় যেটি হীরার জন্য পরিচিত? এটা আমি খুঁজে পাইনি, নেটেও খুঁজে পাইনি। কি হবে অ্যান্সার? হ্যাঁ, এগুলো হচ্ছে পশ্চিম ভারতে, যেহেতু বলছে মহারাষ্ট্র আর গুজরাট হবে। কি হবে? হ্যাঁ সুরাট, স্যার, সুরাট, এখানটায় চণ্ডীগড়ও আছে, হ্যাঁ। জয়পুর আছে, সুরাত আছে, নাগপুর আছে। সুরাট, সুরাট। সুরাটে ডুপ্লিকেট শাড়ির জন্য বিখ্যাত। মৌমিতা কি বলছো? ডায়মন্ড সিটি বলে না সুরাটকে। তুমি কোথায় আছো? তাড়াতাড়ি। রান্না করবে? সুরাট, সুরাট? সুরাট। অবশ্যই এটা সুরাট হবেই। হ্যাঁ, সুরাটই হবে। হুম। আর প্লাস হ্যাঁ, ওই ওখানেই তো শাড়িও ইয়ে হয়, প্রচুর বিক্রি মানে হয়। সুরাট তৈরি শাড়ির হয়। জন্য বিখ্যাত আর বিখ্যাত। ডায়মন্ড হ্যাঁ, সিটির হ্যাঁ। জন্য বিখ্যাত। হ্যাঁ, বলো নেক্সট। সবথেকে ভালো স্যার পুরো ওয়ার্ল্ডের হ্যাঁ। কাটিং, যে হ্যাঁ, হ্যাঁ। হীরার কাটিং সবথেকে ভালো হীরার সুরাটের কাটিং, হ্যাঁ, কাটিংটা করে। এইগুলো একদিন বলছিল তো গ্রুপে, এই ক্লাসে বলছিল। চলো নেক্সট। ২০২৪ সালে নদিয়া জেলা কর্তৃপক্ষ কোন গোষ্ঠীকে উৎসাহিত করতে নদিয়া নট আউট নামে একটি অ্যাপ চালু করেছে? এটা প্রথমবার ভোটার যারা তাদের জন্য। হ্যাঁ, আম তারপরে হচ্ছে কিনা বৈষ্ণব সম্প্রদায়ের মানুষদের জন্য বিখ্যাত হলেও নদিয়ার কোথায় দ্বাদশ শিব মন্দির দেখতে পাওয়া যায়? আচ্ছা। এটা কৃষ্ণনগর হবে, আমাদের নদিয়ার কৃষ্ণনগর। হ্যাঁ, কিংবদন্তি বলে নদিয়ার ২ প্রত্নস্থল কালীগঞ্জের দেবগ্রাম, রানাঘাটের দেবগ্রাম কোন রাজার স্মৃতি বিজড়িত? তো অপশন আছে গোপাল, মহিপাল, দেবপাল, ধর্মপাল। আমাদের এখানে তো পাল সাম্রাজ্য ছিল। আ হুম। তো দেবপাল। দেবপালা। তারপরে ১৭৫৭ সালে কে মহারাজা কৃষ্ণচন্দ্রকে রাজেন্দ্র বাহাদুর উপাধি ভূষিত করেন? মহারাজা আমাদের কৃষ্ণচন্দ্র। কৃষ্ণচন্দ্র কৃষ্ণনগরে যিনি হুম, আছেন হুম, হুম, কৃষ্ণ রাজা ছিলেন। হুম। তো এটার উত্তর হবে রবার্ট ক্লাইভ। আচ্ছা। তারপরে আছে ৬ জুন ২০২৪ বিপক্ষ কুয়েত কোন ভারতীয় ফুটবলের শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল? ওই তো সু ভুটিয়া। সুব্রত ছেত্রী, পাল না ভাইচুং ভুটিয়া না ভাইচুং। সুনীল ছেত্রী না সুনীল। সুনীল, হ্যাঁ। ছেত্রী, গুরপ্রীত সিং ছেত্রী। সান। হ্যাঁ, নেক্সট। তারপরে
2012 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আনুষ্ঠানিকভাবে ভারতকে কোন রোগমুক্ত ঘোষণা করে? এটা ভালো প্রশ্ন। এটা কি হয় বলতো? পোলিও। পোলিও, 14 হবে না? পোলিও, হ্যাঁ। 2000 কত 2012 বলে? কিন্তু স্যার আবার 2000 এবছর আগের বছর আবারটা দেখা গিয়েছে কেস। দেখা গিয়েছে, হ্যাঁ। 2000 কত সাল বললে লাস্ট? 2012 সালে এখানটায় কোয়েশ্চেন দিয়েছে। এখন তো হ্যাঁ, হ্যাঁ, স্যার আবার দেখা গিয়েছে, হ্যাঁ। পেপারে দিয়েছিল যে ঘোষণা হওয়ার পরও কিন্তু আবার ডিজিজ দেখা গিয়েছে। হুম। ওই জন্য আবার এটা শুরু প্রতি করেছে বছর ছোট থেকে আবার। প্রতি বছর হু কি করে বিভিন্ন দেশকে ম্যালেরিয়া মুক্ত দেশ হিসাবে ঘোষণা করে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা ইরাডিকেট হয় না। ঠিক আছে, ও ঘোষণা করার দরকার, হু করে দেয়, যে মানে রিপোর্ট দেখিয়ে দেয়, তাই না? যেমন কিছুদিন আগে চায়নাকে করে দিল। ঠিক আছে, চলো নেক্সট। তারপরে কিংবদন্তি অনুসারে মহাকাব্যটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি তার কলমটি একবারও নামিয়ে রাখবেন না। এই শর্তে ব্যাস কর্তৃক নির্দেশিত মহাভারত কে লিখেছিলেন? গীত গোবিন্দন অপশন গণেশ, কার্তিক, ইন্দ্র না গণেশ, বরুণ? গণেশ গণেশ। গণেশ গণেশ। গণেশ। আজকের এটা মমিতা শেখালো। হ্যাঁ, তাও পাঠিয়েছিলাম তাও আজকে আপনাকে। গণেশ, ভালো হয়েছে বেশ। পরীক্ষায় তাও আবার সাজেশনে চলে এসছে। মানাগ্রামে বসে। মানাগ্রামে। হ্যাঁ, মানাগ্রামে শর্তেও দেওয়া হয়েছিল। আর ডালিয়া কি অনেকগুলো করে শর্ত জানলে? মাঝখানে ডালিয়াকে পাঠিয়েছিলে নাকি? না তো আমি জানি তো জানে না। মানাগ্রামে, হ্যাঁ। মানাগ্রামে আমি জানতাম সরস্বতী না, তাই নদীর পাঠিয়েছিলাম। সরস্বতী নদীর এই শব্দ শুনে বলছিল না, ওই জন্য তো অভিশাপ দিয়েছে। হ্যাঁ, বাহ, আজকে এগুলা শুনলাম, মানে একদম টাটকা গল্প আছে। পরীক্ষায় চলে এসছে। ঠিক আছে মমিতা, হ্যাঁ, 1 নম্বর পেয়ে গেলাম। দেখেছে এইগুলো ইয়ে করলে কতটা শেখা যায়। চলো নেক্সট। কোন ভারতীয় ভাষা সিঙ্গাপুরের একটি সরকারি ভাষা? কোন ভারতীয় ভাষা সিঙ্গাপুরের একটি সরকারি ভাষা? সংস্কৃত, হিন্দি, তামিল, বাংলা? বাংলা। তামিল। তামিল হবে তামিল, তামিল। হ্যাঁ, সাউথ তামিল, হ্যাঁ। মালয়েশিয়া। হ্যাঁ, হ্যাঁ। সিঙ্গাপুর। আচ্ছা, সিঙ্গাপুর। সিঙ্গাপুর। আচ্ছা, সিঙ্গাপুর। সিঙ্গাপুরে। পশ্চিমবঙ্গের কোন হ্যাঁ বলো স্যার নেক্সট। পশ্চিমবঙ্গের কোন অংশটি 1947 বদলে 1949 সালে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল স্বাধীনতা 2 বছর পরে, কারণ এটি একটি ভিন্ন ইউরোপীয় শক্তি দ্বারা শাসিত ছিল? হুম, বলো। বর্ধমান, অপশন কৃষ্ণনগর, মুর্শিদাবাদ না চন্দননগর? অবশ্যই চন্দননগর। 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 এদিকে গোয়াটাও পরে হয়েছিল না, না আমাদের পশ্চিমবঙ্গের বলে দিয়েছে না। আরে পশ্চিমবঙ্গের বলে দিয়েছে। ও, নেক্সট। না আমি যদি পুরো ভারতের বলি, হ্যাঁ, ওটা গোয়া হবে। গোয়া তো হবে ওটা। হ্যাঁ, অপশন দেখে বলতে হবে। হুম, চলো নেক্সট। 1947 সালের 14ই আগস্ট রাতে যখন আমরা একটি স্বাধীন ভারতের সূচনা করি, হুম। তখন কেউ এখানে অবস্থান করেছিলেন বলে বেলেঘাটার হায়দারি মঞ্জিলকে গান্ধী। এখন ড্যাশ ভবন হিসেবে নামকরণ করা হয়েছে। কে এই ভদ্রলোক? গান্ধী বাবু। গান্ধী, অবশ্যই। জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, সর্দার পটেল আর ভীমরাও আম্বেদকর আছে। গান্ধী হবে উত্তর। next। 2023 সালে একটি বিজ্ঞাপনে কোন ব্র্যান্ড নাথিং ইউনিভার্সিটি চালু করেছে, যেখানে মানুষ কিছু না করার শিল্প শিখতে, সাইন আপ করতে এবং একটি শংসাপত্র পেতে পারে? 2023 সালে একটি বিজ্ঞাপনে হুম, কোন ব্র্যান্ড নাথিং ইউনিভার্সিটি চালু করেছে, যেখানে মানুষ কিছু না করার শিল্প শিখতে, সাইন আপ করতে এবং একটি শংসাপত্র পেতে পারে? বাহ, বলে দাও, উত্তর বলে দাও। আমি জানি না স্যার, আমি দেখিনি, আমি আচ্ছা, ফাঁকিবাজ, আমি যেটুকু পেরেছি সেটুকু বাচ্চাদের করিয়েছি। আচ্ছা, ঠিক আছে। অ্যান্সার বলে দেয়নি না? ভালো না, হয়েছে। অ্যান্সার বলে দেয়নি। তবে এই প্রশ্নগুলো যেগুলো করেছে তো পুরো হচ্ছে Answer প্রফেশনাল পরে পাঠায় কুইজ। না। প্রফেশনাল কুইজ, এই কুইজে এইরকম প্রশ্ন হয়, আর যিনি দিয়েছে এটা কি প্রফেশনাল কুইজ, মানে কিন্তু উত্তর তো কুইজ বলে মাস্টার, উত্তর দেওয়া কুইজ মাস্টারই কোশ্চেন করেছে। ঠিক আছে, ও, কুইজে উত্তর এরকমই বলে দেয় প্রশ্ন না? হয়। উত্তর বলে হ্যাঁ, উত্তর দেওয়া দেবে, থাকে। পরে দেবে, উত্তর পরে দেওয়া বলে থাকে। দেবে, এখন দেবে না। আমাদের না পূর্ব না না মেদিনীপুর আমাদের এগুলো পাই। পূর্ব মেদিনীপুর এগুলো মাঝে মাঝে পাই আমি, তলায় উত্তর মেনশন করা থাকে। এটা প্রত্যেকটা সরকারি স্কুলে নিয়ম করেছে এরকম করে কুইজ করানো। হ্যাঁ, ওরা পাঠিয়ে দেয়, ওরা ক্লাসে করতে পারে। এবার ওদের যেমন বলছে যে ডিপিএসসি থেকেই বলে দিয়েছে যে প্রতি শনিবার করতে হবে, কিন্তু আমাদের পূর্ব মেদিনীপুর এরকম নিয়ম নেই। যবে ইচ্ছা হোক সাটারডে মধ্যে একটা কুইজ মতো করতে হবে। কিন্তু আমাদের ডিস্ট্রিক্টে কোনো কোয়েশ্চেন পাঠায় না। এবারে কি বলতো, মানে আমার মনে হয় পুরো ওয়েস্ট বেঙ্গলে হয়নি, কিছু কিছু ডিস্ট্রিক্টে কিছু ব্যক্তি থাকে যারা হচ্ছে কোনো টিচার থাকে যারা কুইজ পাগল। ঠিক আছে, কুইজ হচ্ছে একটা পাগলের লোক, মানে কুইজ হচ্ছে একটা নেশা, আর কুইজ হচ্ছে
যারা এরকম কিছু কিছু টিচার আছে বা উপর তারা হচ্ছে এই কুইজে তোমার নদিয়া ডিস্ট্রিক্টের এরকম আছে হয়তো কয়েকজন, সেখানে তারা এইসব উদ্যোগ নিয়েছে, ঠিক আছে, আমার মনে হয় যতটুকু সম্ভব, ঠিক আছে। আর এটা ওভারঅল ওয়েস্ট বেঙ্গলে মনে হচ্ছে হয়নি, কারণ হচ্ছে তাহলে তো সবাই হতো, হ্যাঁ সবাই পেত। ভালো উদ্যোগ এবং খুব ভালো, এইরকম ভাবে যদি কন্টিনিউয়াস চলে ছেলেমেয়েরা বিশাল এগোবে, ঠিক আছে। যাই হোক, আজকে এই স্যার করতে করতে ছেলেপিলেদেরও তো ইন্টারেস্ট থাকতে হবে। অনেক বাচ্চা স্যার ইন্টারেস্ট শো করে না। জানি মানে এগুলো যত প্রথমে যাই করুক না কেন